কয়দিন আগে ডক্টর ইউনূস বলছিলেন, ডক্টর ইউনূসের জন্মদিন বা কিছু, তখন উনি নাহিদকে ইতিহাস এবং আসিফের কথা মনে হয় বলছিলেন যে এক দফা দাবি কিভাবে হয় বা ওনাকে কিভাবে প্রস্তাব করা হয়। আবার আহ, মানে আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই বিষয়টা। হ্যাঁ, আমি সেদিকে যাচ্ছি। আমি অনেকগুলো প্রশ্ন তো হুম আসলে একটা একটা করে আসতে হচ্ছে। হুম তো হুম ওই দিন রাতে হচ্ছে আমি মানে এই আজকের ঘটনা এবং কালকের ঘটনা সবকিছুর সাথে আমি জুলাইটাকে একটু একটু করে নিয়ে আসতে চাচ্ছি আর কি। হুম নিয়ে এসে হুম কথাগুলো বলছি সো দ্যাট মানে জনগণ কানেক্ট করতে পারে, যারা যারা অডিয়েন্স আছে। তো সেদিন রাতে মূলত সার্জিসকে যখন ফোন করে শান্ত জিজ্ঞেস করে যে ভাই আমরা তো আজকে এক দফা একটা ঘোষণা করে ফেলছি এবং আমাদের স্টুডেন্টকে আজকে মেরে ফেলছে, প্রাইভেট ইউনিভার্সিটির অসংখ্য স্টুডেন্টকে। তো আমরা এখন সরকার পতন ছাড়া তো আমাদের পিছনে আসলে ফেরার আর কোনো গতি নাই, এবং আমরা চাইলেও ফিরতে পারবো না, আমাদের দেয়ালে পিঠ হয়ে গিয়েছে। সার্জিসের ভাষাটা অনেকটা এরকম ছিল, সেটা রেকর্ডিং অবস্থায় আছে এবং এটা পোস্ট করা হয়েছিল যে আপনারা কোনো সংস্কার আন্দোলন চাচ্ছিলাম, আমরা যৌক্তিক দাবিতে আমরা স্থির আছি। আম, এই সব বিষয়ে আপনারা কি করতে চান এটা আপনাদের বিষয়, বা আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের মতো করে চিন্তা করেন বা আপনাদের মতো করে আগান, এবং এই বিষয় নিয়ে তার ন্যূনতম কোনো ইন্টারেস্ট নাই, এরকম একটা সাফ কথা সে জানিয়ে দিয়েছিল। তো জনগণ তখন এই বিষয়টাকে যখন এই বিষয়গুলো সামনে আসে তখন এই জিনিসগুলোকে জানবে। আজকে সার্জিস আলমের এই কথাবার্তা আজকে আম, সার্জিস বা হাসনাতের এই কথাবার্তা এভাবে আসছে। এখন যখন মার খাচ্ছে তখন তো সে জুলাইয়ের স্টেক হোল্ডার হয়ে মারটা খাচ্ছে। তো জনগণকে যখন প্রশ্ন করা হবে যে ইয়া করা হবে, তখন সার্জিসের বিষয়গুলো সে চিন্তা ভাবনা করবে আম, 7-8 বার, যে না সে যে তার উপর যে উত্তম মধ্যমটা হয়েছে সে দেখবে না এটা যৌক্তিক না অযৌক্তিক। আর সেই ক্ষেত্রে কিছুটা হলেও এটাকে একটু ভাটা পড়বে। এই যে প্রতিবাদটা হতে পারতো সেক্ষেত্রে কিছুটা হলেও ভাটা পড়বে। তার এই ভাটা পড়ার কারণে সেটা কিন্তু আম, ব্যক্তি সার্ভিস হিসেবে পড়ছে না, পুরো জুলাইয়ের উপরে কিন্তু এই ক্লেমটা এসে পড়ছে সেই জায়গা থেকে। আপনি বলছিলেন যে একই সাথে যে ডক্টর ইউনুস কয়দিন আগে বিজনেস, এটা বিজনেস ডে ছিল, এটা তার ইউনুস হুম সেন্টারে হুম হচ্ছে 60টা দেশের ডেলিগেট ছিল সেখানে, পরিচয়টা হুম করিয়ে দিচ্ছিলেন। সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আব্দুল হান্নান চৌধুরী স্যারও ছিলেন উপস্থিত। তো সেখানে পরিচয় করে দিচ্ছিলেন যে দিস ম্যান কনভিন্স মি, এই মানুষটাই আমাকে কনভিন্স করেছিল গভর্নমেন্টে আসার জন্য। তো এইটাকে আম, এই এতদিন পরে কনভিন্স করা, এটা আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়া। নতুন করে অনেকে বলছিল কি আমরা কি নতুন আর একজন মাস্টার মাইন্ড পেলাম নাকি, নতুন এক দফার ঘোষণা আমরা ইমাম পেলাম নাকি, এই কথাগুলো আসছিল। হুম হুম এটা কেন হুম আসবে? এটা আসার উদ্দেশ্য একটা, আসার কথা হচ্ছে এক জায়গায়, যে মাহফুজকে যখন আপনি দেখেন, হুম যেই কনফারেন্সে সর্বপ্রথম মাহফুজকে ইন্টারন্যাশনাল মহলের সামনে ইউনুস একদম সবার সামনে সারা পৃথিবীর সামনে উল্লেখ করলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস উইথ অল ডিউ রেসপেক্ট, যে উল্লেখ করলেন যে মাস্টার মাইন্ড, সেখানে কিন্তু ওই দুইজনের সাথে মাহফুজ ছিল আর বোধহয় ব্র্যাক ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট ছিল, তার সাথে আরো হুম একজন ব্যক্তি ছিল। তাকে হুম আওয়ামী লীগ একজন নেতার ছেলে এবং সে আওয়ামী হুম লীগের সাথে সম্পৃক্ত, তাকে স্পষ্টভাবে সেখানে হুম দেখা গিয়েছে, এবং তাকেও হচ্ছে স্টেজে তোলা হয়েছিল। এটা নিয়ে কিন্তু তখন প্রচন্ড ভাবে ধূম্রজাল সৃষ্টি প্রচন্ড হয়েছিল, আলোচনা হয়েছিল, সমালোচনা আলোচনা হয়েছিল। হয়েছিল। দেখুন, প্রত্যেকটা ভালো কাজের সাথে সাথে এই ধরনের কিছু অপদ্রব্য মিশ্রণ করা হচ্ছে, যার কারণে পুরো জুলাই কিন্তু বিতর্কিত হচ্ছে। জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে আমি শুরুতেই বলেছি যারা আসবে তারা কিন্তু সবাই নন পলিটিক্যাল পার্টিসন থেকে আসছে। পরবর্তীতে সেকেন্ড ধাপে, থার্ড ধাপে বিএনপি, জামাত এ হয়ে যুক্ত হবে, কিন্তু মূল স্টেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী, মানে সাধারণ শিক্ষার্থী এখানে একদম অপ্রতিদ্বন্দ্ব ভাবে এটা স্বীকার করতে হবে যে সাধারণ হুম শিক্ষার্থী মানে সাধারণ শিক্ষার্থী, এবং বিএনপি জামাতও তো আন্দোলনে যুক্ত হয়েছে শুরুতে যেটা বললাম, সাধারণ শিক্ষার্থী হুম হিসেবেই। তো 5ই আগস্টের পরে তো সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা থেকে বিএনপির ভূমিকা বেশি না জামাতের ভূমিকা বেশি, এই কথা তো বলার কোনো সুযোগ নাই। তা আপনারাও হুম সাধারণ শিক্ষার্থী ব্যানারে আসছিলেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক একটা সাধারণ শিক্ষার্থীর ব্যানার ছিল, সেই ব্যানারে আপনারা আন্দোলনে যুক্ত হয়েছিলেন, বলার কোনো কিন্তু হুম সমস্যাটা হচ্ছে এই বিষয়গুলো যখন বলতে যায়। আজকে এই যে হামলার ইস্যুটা, জুলাই মাসে হামলাটা হয়েছে কার উপর হয়েছে? সার্জিস আলমের উপর। আচ্ছা, সার্জিস আলমকে সে তো আগে ছাত্রলীগ করতো। আচ্ছা, ছাত্রলীগ করতো সেটা সমস্যা না, কি কি করতো? ছাত্রলীগের হয়ে সে বিভিন্ন সময় আন্দোলনকে স্যাবোটেজ করার চেষ্টা করেছে। হান্নান মাসুদের হুম স্টেটমেন্ট আছে, আয়াতুল্লাহ স্টেটমেন্ট আছে, আরো 7-8 জনের স্টেটমেন্ট আছে। আব্দুল কাদের সরাসরি হুম বলেছে হাসনাত সার্জিস বিভ্রান্ত করেছে, 9 দফা ঘোষণার সময় সে ঝামেলা করছে, পরে হাসনাত ক্ষমা পর্যন্ত চেয়েছে তাদের কাছে। এই কথাগুলো হয়েছে। মূলত আপনি যদি গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে, ওরা যেভাবে বলে যে গণ অভ্যুত্থানের মূল নেতৃত্বের দ্বারা প্ল্যাটফর্ম যেটা গঠিত হয়েছে সেটাই হচ্ছে এনসিপি, হুম এবং সেই এনসিপির উপর যখন হামলা হওয়ার পরে এই ধরনের ন্যারেটিভ যখন সামনে চলে আসে, এবং এই ন্যারেটিভের কারণে যখন আপনার তাদেরকে ডিফেন্ড করা সম্ভব হয় না। আজকে হুম ব্যক্তি আয়াতুল্লাহ বেহেশতি হিসেবে আমার সার্জিসকে ডিফেন্ড করার কথা ছিল, ডিফেন্ড আমি তাকে করছি। এই মানে ইন জেনারেল এই 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 যে হামলাটা হয়েছে এটাকে আমরা কেউ সমর্থন করতে পারি না, শুরুতেই বলেছি। কিন্তু সেটা কিভাবে আমি করছি? আমি কি আসলে প্রকৃতপক্ষে জুলাইয়ের চেতনায় বা জুলাইয়ের দৃষ্টিভঙ্গি থেকে কি আমি ডিফেন্ড করতে পারছি কিনা, সেই জায়গাটা কি আমার ওই অবস্থানটা আছে কিনা,
এই প্রশ্নগুলো যতবার আসবে জুলাই ততবার বিতর্কিত হবে, এবং সেটা এখন হচ্ছে। আপনার সর্বশেষ জায়গা থেকে আমি বলছি যে কথাটা আপনি লাস্টে বলেছিলেন, ডক্টর ইউনূস থেকে শুরু করে যারা সেই জায়গা থেকে তাদের অবস্থান থেকে যখন রিপ্রেজেন্টেটিভ রাখার কথা চিন্তা করেছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটির জায়গা থেকে ছিল, ডক্টর ইউনূসের এই কথাটাও ছিল তাদের জায়গা থেকে, এবং যে মিটিংটা হয়েছিল কথাটা এরকমই ছিল যে রাস্তায় একজনকে পেয়েছি প্রাইভেট ইউনিভার্সিটি, জিজ্ঞেস করেছিলাম এখানে প্রাইভেট ইউনিভার্সিটি কেউ আছো কিনা, একজন বলেছে হ্যাঁ আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আছি, একজন মেয়ে, তাকে গাড়িতে করে সেই মিটিং এ নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে, পরবর্তীতে সে চলে গিয়েছে তার মতো। তো এই সিমিলার ঘটনাটা আমি আসিফ নজরুল স্যারের ক্ষেত্রে বলতে চাই। আজকে লুৎফি সিদ্দিক ভাইয়ের আমি দেখলাম যে উনি একটা কনফারেন্সে আসিফ নজরুল স্যারকে নিয়ে গিয়েছেন, ফাইন, বলেন, সমস্যা নেই, কিন্তু আসিফ নজরুল স্যারের কারণে এই গণ অভ্যুত্থান দ্বিতীয়বারের মতো বেহাত হয়েছে, আমি যেটা বলবো। 5ই আগস্টের পরে যে উপদেষ্টা মন্ডলীতে ছিলেন, আমি জানি না আমার মানে চেয়ারে গেলে এমন হয় কিনা, এনাদের এক একজনের মনে হচ্ছে যে ওরা বিগত 17 বছর যাবত ওদের আকাঙ্ক্ষাই ছিল হচ্ছে ওরা একটা ক্ষমতায় বসবে, বসে কিছু সময়ের জন্য কিছু ফায়দা টায়দা নিয়ে ওরা চলে যাবে, এরকম একটা মনোভাব আমার মনে হয়েছে। এরা মানুষকে মানুষ মনে করে না, কোনো ঝামেলা নিয়ে গেলে, কোনো প্রবলেম নিয়ে গেলে আর প্রবলেম সলভ করে না। এই যে আহত নিহতের যে ব্যাপারটার কথা আমি বললাম, যুদ্ধের পরে তো সর্বপ্রথম এই বিষয়টি আসে, পুনর্বাসন, নিহতদের, এটাই হয়নি, 18 মাসে এটাই হয়নি, নিহতদের সংস্কার, আহত নিহতদের সংস্কার এবং পুনর্বাসন। বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি, মানে জুলাই যোদ্ধা বলতে আহত এবং নিহত পরিবার নিয়ে, আহতদেরকে নিয়ে, কিন্তু তারা বারবারই অভিযোগ করেছে, সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে, এবং এই যে 3 উপদেষ্টা ছিল তাদের ব্যাপারেই কিন্তু তাদের অভিযোগটা বেশি ছিল। এক্স্যাক্টলি, আমিও তো নিজেটা খেয়াল করেছি। আমি একটা ছেলে, সে এ ক্যাটাগরি, যেটা বললাম যে সার্জিস আলম যদি ছাত্রলীগের কাউকে নিয়ে ট্রিটমেন্টের জন্য দেয়, তার মানবিকতা অনেক যদি উপচে পড়ে, মানবিকতার জায়গা থেকে এত উপচে পড়া মানবিকতা নিয়ে যদি সে ছাত্রলীগের একজনকে হসপিটালে সাহায্য দিতে যায়, আর অন্যদিকে যদি আমি দেখি আমার ইউনিভার্সিটির খায়রুল আলম নামে একজন শিক্ষার্থী, যার সারা শরীরের অলমোস্ট সবগুলো হাড়ি ভাঙা ছিল, সে 8 থেকে 9টা হসপিটাল তার চেঞ্জ করতে হয়েছে, তার পিছনের মানে ব্যাকবোনও তার ভাঙা, এখনো তার 6 ইঞ্চি হিল। কালকে আমাদের নর্থ সাউথে একটা জুলাই কমেমোরেটিং নিয়ে একটা প্রোগ্রাম ছিল, জেএসএস জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকেও জয়েন্ট ক্লাবে এই প্রোগ্রামটা করা হয়েছিল, সেখানেও তাকে নিয়ে আসে, সে এখনো 6 ইঞ্চি একটা হিল পরে চলে, একটা পার থেকে ছোট। এরকম ব্যক্তিকে পর্যন্ত ডি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এমআইএস এ। মেডিকেল যেই জুলাইয়ের যে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি করা হয়েছিল, সেইখান থেকে তাকে ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তাহলে এই ক্যাটাগরি কে, যে মারা গিয়েছে সে? তো এইভাবে পরবর্তীতে তাকে এই ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছিল। এইভাবে এই যে অব্যবস্থাপনার মধ্য দিয়ে যে গিয়েছে পুরো ব্যাপারটা, এবং শুরু থেকে যারা আহতদের নিয়ে কাজ করেছে তারা অনেকেই পরবর্তীতে এসব দেখে আর কাজই করেনি, তারা নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে কাজগুলো চালিয়েছে, তাদের সাথে সম্পৃক্ত থাকতে পর্যন্ত তারা ইচ্ছা পোষণ করেননি। এই বিষয়গুলো যে হয়েছে, এটার কারণে আজকে এই অবস্থানটা চলে আসছে। আজকে বিএনপি হোক বা অন্য যে কোনো দলই হোক, জামাতের সাথেও তো এনসিপির কয়দিন পর পর যুদ্ধ হয় না? আমরা তো দেখি তো কয়দিন পর পর তো নিজেদের মধ্যে তো লেগে যায়। এই লাগাতে বা কেন লাগবে? জুলাই তো একটা ওয়ান বডিতে, ওয়ান প্ল্যাটফর্মে বিএনপি জামাত যেহেতু তারা তাদের নিজস্ব ব্যক্তিগত রাজনীতি করবে, বিপ্লবী সরকার যেহেতু হয় নাই, জাতীয় সরকারও যেহেতু বিএনপি করতে দেয় নাই বা দিতে চায়নি, তাদের এটা একটা পলিটিক্যাল গেইন বলবো, তাদের জন্য সবথেকে বড় পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ বলবো, যে বিএনপি যে কোনো ভাবে হোক জাতীয় সরকারটা করতে দেয় নাই বা করতে সাহায্য করে নাই সে অর্থে। এটা তো তারা নিজেরা অনেকে স্বীকার করেছে। তো সেই জায়গা থেকে যেহেতু বিপ্লবী সরকারও হয় নাই, জাতীয় সরকারও হয় নাই, সেই জায়গা থেকে বিএনপির মতো মুভ করুক, জামাতের মতো মুভ করুক, আর জুলাইয়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা মাত্র প্ল্যাটফর্ম আসুক। সেই প্ল্যাটফর্মটা পর্যন্ত পরিপূর্ণভাবে করতে দেয় নাই, সেটা নাহিদের দোষ হোক, সার্জিসের দোষ হোক, হাসনাদের দোষ হোক, আর আসিফের দোষ হোক। এই দোষটা তোমাদের এই 4 জন বা 5 জন, তোমরা যেহেতু শুরু থেকে সবকিছু কন্ট্রোল করছো, তোমাদের ঘাড়ের উপরেই যাবে এবং যাচ্ছে। তো সেইটার দায়ভার তোমাদেরকেই নিতে হবে। ক্রেডিট নেওয়ার সময় শুধু ক্রেডিটটুকু তোমরা নিবে, আর ডিসক্রেডিট সবার উপর সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দিবে, যে না এই ফলসটা হয়েছে, এটা তো জুলাই গণঅভ্যুত্থানের দোষটা আমাদের, আর ক্রেডিট নিলে না, এটা শুধু গুনে গুনে 4-5 জন করেছে। এই বিষয়টি হলে আসলে এটার জন্য আজকে যে ঘটনা ঘটবে, ছাত্রদল যদি আজকে হামলা করে, কালকে যদি আরো হামলা করে, এবং এটা যদি গণপ্রতিরোধ না হয় বা জনগণ যদি এটাতে প্রতিবাদ না জানায়, তাহলে এই দায়ভারও তোমাদেরকে নিতে হবে।